ঠিক আছে। এবং সেই এক্সপেরিমেন্টের আউটকামটা যদি আমাদের জানা না থাকে, সেটা হলো র্যান্ডম এক্সপেরিমেন্ট। এখন এই একটা এক্সপেরিমেন্ট যদি আমরা n সংখ্যক বার চালাই, এক্সপেরিমেন্টটাকে n সংখ্যক বার চালাই, এবং সেখানে দুইটা আউটকাম থাকতে পারে, একটা হলো সাকসেস আর একটা ফেইলিউর। যেমন আমরা যদি কয়েন টস করি, হেড হেড আসলে সাকসেস, টেইল আসলে ফেইল, এরকম যদি মানে সাকসেস এবং ফেইলিউরটা থাকতে হবে আমার ইন্টারেস্টের উপর নির্ভর করবে, যে আমি আসলে মানে কোন আউটকামটাতে আমরা ইন্টারেস্টেড। যেটাতে ইন্টারেস্টেড সেটা হলো সাকসেস, আর যেটাতে ইন্টারেস্টেড না সেটা হলো ফেইলিউর। এখন এরকম একটা এক্সপেরিমেন্ট যদি n সংখ্যক বার ট্রাই করি, তাহলে আমাদের যে নাম্বার অফ সাকসেস আসবে সেটাই হলো বাইনোমিয়াল ভেরিয়েবল। এই যে আমরা এক্সাম্পল বলছিলাম না, এটা তখন বলবা। তাহলে এই দেখো, আমরা মানে এখানে কি হয়েছে, সাপোজ এক্সাম্পল দ্যাট n there are 8 possible outcomes for the experiment. সাকসেস আর ফেইলিউরটা কি বলছে, বাইনোমিয়াল অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাইনোমিয়াল এক্সপোনেনশিয়াল ট্রায়ালস। আচ্ছা, যাই হোক, এখানে কোন একটা এক্সপেরিমেন্ট আমরা n 3 টাইমস আমরা ইয়ে করলাম, 3 টাইমস আমরা মানে টস করলাম এট এ টাইম। তাহলে এটা মানে 3 টাইমস যদি টস করি, তাহলে এটা কি হতে পারে? 3 টাইমস সাকসেস হতে পারে, 2 টাইমস সাকসেস, 1 টাইম ফেইলিউর হতে পারে। মানে দিস আর দ্য কম্বিনেশন অফ দ্য আউটকামস অফ 3, মানে 3 বার ট্রায়াল করলে যেটা আসে। এখন এই এই যে আউটকামের যে ভ্যালু, সাকসেসের যে ভ্যালু, সেটা হলো আমাদের এক্স ভেরিয়েবল। যেমন এক্স যদি একবারও সাকসেস না হয় তাহলে এক্স কি, 0। একবার সাকসেস হলো এই যেটা, তাহলে এক্স হলো 1। তাহলে দুইবার সাকসেস হয়েছে, এরকম কয়টা আছে? দুইবার সাকসেস হয়েছে, একটা দুইটা, এ হলো 2। তারপরে হলো n সংখ্যক বার সাকসেস হয়েছে, মানে সবগুলো সাকসেস হয়েছে, এরকম কয়টা? মানে এগুলো হলো মানে তোমার n এর ভেরিয়েবল। তাহলে এই ক্ষেত্রে n এর ভেরিয়েবল কয়টা আছে? এই যে SSF 2, SFF 1, এটা কয়বার আসছে? SFF একবার। এটা হলো তোমার সাকসেসটা যতবার আসবে, ঠিক আছে, সেই ভ্যালুটাই হলো তো এক্স এর ভ্যালু। যেমন n সংখ্যক বার যদি কোনো এক্সপেরিমেন্ট আমরা ইয়ে করি, মানে থ্রো করি, তাহলে এক্সপেরিমেন্টটা আমরা কয়বার করলাম? n সংখ্যক বার। তাহলে এটা n সংখ্যক বারের মধ্যে একবারও সাকসেস না আসতে পারে, তখন এক্স এর মান কি, 0। n সংখ্যক বার ওই মানে n সংখ্যক ট্রায়ালের মধ্যে একবার সাকসেস আসতে পারে, তখন এক্স হলো 1। এবং দুইবার সাকসেস আসতে পারে, তখন এক্স হলো 2। এরকম ভাবে মানে n সংখ্যক ট্রায়ালের প্রত্যেকবারই সাকসেস আসতে পারে, তখন এক্স এর মান কত হবে? 1। এক্স হলো নাম্বার অফ আউটকাম অফ আওয়ার ইন্টারেস্টেড, নাম্বার অফ আওয়ার ইন্টারেস্টেড আউটকাম, অর্থাৎ যাকে আমরা সাকসেস ধরবো ওই ট্রায়ালে ওইটা যতবার আসবে ততবারই হলো ওইটা হলো এক্স এর ভ্যালু। এবং এখানে পসিবল সংখ্যা ধরতে হবে, যে এই এতবার ট্রায়াল করলে এক্স এর ভ্যালুটা কতবার কত কম্বিনেশনে আসতে পারে সেটা ধরতে হবে। যেমন n সংখ্যক ট্রায়াল করলে একবারও সাকসেস না আসতে পারে, একবার আসতে পারে, দুইবার আসতে পারে, সর্বোচ্চ কতবার আসতে পারে? n সংখ্যক বারই আসতে পারে। সেরকম এই যে এখানে আমাদের 3টা ট্রায়াল যদি দেই, তাহলে এই সাকসেস কয়বার আসতে পারে? একবার, মানে একবারও সাকসেস না আসতে পারে, তারপরে একবার সাকসেস আসতে পারে, দুইবার আসতে পারে, তিনবার আসতে পারে। এই এটা হলো এক্স এর ভ্যালু। ভেরিয়েবলটা যে ডিস্ট্রিবিউশন ফলো করে সেই ডিস্ট্রিবিউশনটাই হলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন। এবং এই বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের দুইটা প্যারামিটার থাকে, একটা হলো n, মানে যতবার ট্রায়ালটা করা হয়েছে সেটা হলো n, এবং ওই ট্রায়ালে প্রবাবিলিটি অফ সাকসেস আসার প্রবাবিলিটি কত, মানে প্রবাবিলিটি অফ সাকসেস কত। মানে একটা ট্রায়াল করলে যদি আউটকাম দুইটা থাকে, যে আইদার সাকসেস অর ফেলিউর, তখন সাকসেস হওয়ার প্রবাবিলিটি 0.5 এবং ফেলিউর হওয়ার প্রবাবিলিটি 0.5।
এই জন্য বাইনোমিয়াল এই যে অঙ্কটা আমরা দেখিয়ে দিয়েছিলাম, এটা আমি আজকে তোমাদেরকে দিয়ে দেবো। আর বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের প্যারামিটার n এবং p, এবং বলছিলাম মিন এবং ভেরিয়েন্স হলো দুইটা, এক মিন হলো np, n ইনটু p, অর্থাৎ নাম্বার অফ ট্রায়ালস ইনটু প্রবাবিলিটি অফ সাকসেস, এটা হলো। আর ভেরিয়েন্স হলো npq, দ্যাট ইজ নাম্বার অফ ট্রায়ালস ইনটু নাম্বার অফ প্রবাবিলিটি অফ সাকসেস ইনটু প্রবাবিলিটি অফ ফেইলিউর। স্যার, হ্যাঁ বলো। মানে আপনি একটু জাস্ট বলেন যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আসলে কি, মানে এক কথায় বা মানে এইভাবে ডিসক্রিপশন করে হচ্ছে কি বিভিন্ন বিষয়ে চলে আসতেছে, তো ওইভাবে আসলে বুঝতে পারতেছে না বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনটা আসলে কি। এটা যদি একটু এক্স্যাক্টলি বলতেন তাহলে একটু সুবিধা হতো। এটা আমি তো কালকে বলছি তোমাদের, মানে এগুলো মানে যখন বলবো তখনই কোশ্চেন করবো। ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বোঝা তো, তাই না? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন বোঝা না? জি স্যার। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে কি করে বলো তো দেখি। মানে ব্যাকে যাইতে গেলে অনেক, মানে এক ক্লাস দুইবার নিলে সেটা তো আমাদের টাইমে কভার করবে না, তখন দেখা যায় যে দৌড়িয়ে দৌড়িয়ে বলে চল, মানে দুই ক্লাসেরটা ম্যাটেরিয়ালস এক ক্লাসে শেষ করতে হবে। আচ্ছা, এটা বলো, অ্যানসার দিতে হবে, মানে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন আসলে কি? ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে কি কি থাকে বলো তো দেখি, ওই ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে কি কি থাকে? যেমন ক্লাস ইন্টারভেল থাকে, ফ্রিকোয়েন্সি থাকে, এগুলো কি কি থাকে? স্যার ট্যালি চিহ্ন থাকে। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন কেন করি বলো তো? মানে এই উদ্দেশ্যগুলো জানতে পারলে তুমি এই যেগুলো এক কথায় বুঝে যাবে। আর যদি পিছনের গুলা না জানো, না বুঝাও, তাহলে তো এটা বুঝবা না বললেই। স্যার মিন, এভারেজ এগুলা বের করার জন্য, তারপর মিডিয়ান। মিন, এভারেজ, মিডিয়ান বের করার জন্য আমি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন না করেও তো করতে পারি। আচ্ছা, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনে বিভিন্ন ক্লাস থাকে, ক্লাস ইন্টারভেল থাকে। ওই ক্লাস ইন্টারভেল বেলে স্যাম্পলের কতগুলো অবজারভেশন ওই ক্লাস ইন্টারভেলের অন্তর্গত, সেটা মেজার করে হলো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। এবং ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের লাস্টে ফ্রিকোয়েন্সি যদি যোগ করি তাহলে কি হয়, সেটা কি হয় বলো তো? স্যার টোটাল ফ্রিকোয়েন্সি। টোটাল যদি টোটাল অবজারভেশন দিয়ে ভাগ করি তাহলে কি পাওয়া যায়? কি পাওয়া যায়? একটা ক্লাসে সাপোজ তোমার হাইট কোন একটা ক্লাসে পড়বে, তার প্রবাবিলিটি কত, এটা বোঝা যায়। ঠিক আছে, মানে একজনের হাইট কোন একটা ক্লাসে পড়বে, তার প্রবাবিলিটি কত সেটা বোঝা যায়। এখন আসো, এখন আমরা তো ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন করি মানে ওই কন্টিনিউয়াস ভেরিয়েবলের জন্য অথবা ডিসক্রিট ভেরিয়েবলের জন্য, ডিসক্রিট ভেরিয়েবলকে কন্টিনিউয়াস করে। এখন আসো, কিন্তু সবগুলো ভেরিয়েবলে কি ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের মতো হবে? হবে না। এখন এক এক ভেরিয়েবলের ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী তার ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্ট হবে। আর ডিস্ট্রিবিউশনটা হলো যে কোনো পার্টিকুলার কেসে মানে কোন একটা ভ্যালু অকার করার প্রবাবিলিটি কত। এখন একটা ট্রায়াল যদি আমরা করি, সেই ট্রায়ালে বা কোনো একটা এক্সপেরিমেন্ট যদি করি, আমরা বলছি এক্সপেরিমেন্ট কোনো একটা কাজকে রিপিট করা, তাহলে কোনো পার্টিকুলার মানে সংখ্যক নাম্বার অফ অবজারভেশন ওই এক্সপেরিমেন্টে অকার করবে, আসবে, তার প্রবাবিলিটি কত, সেটা বের করার জন্য আমরা ডিস্ট্রিবিউশন করি, প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করি। এখন এই বাইনোমিয়াল ভেরিয়েবল একটা স্পেসিফিক ভেরিয়েবল, মানে এই ভেরিয়েবলে কি থাকে, মানে দুইটা আউটকাম থাকে, আইদার সাকসেস অর ফেইলিউর, এবং এটা মানে ওই একটা ইয়ে পর্যন্ত ইয়ে কি
এই ট্রায়ালটা একটা নির্দিষ্ট সংখ্যক বার করা হয়, ঠিক আছে? এখন মনে করো তোমরা তো ফিশারিজে, তাই না? জি স্যার। আচ্ছা, ফিশারিজে এখন মনে করো যে তুমি মানে একটা মানে কম্বিনেশন অফ ডায়েট তৈরি করছো, খাবার তৈরি করছো মাছের, ঠিক আছে? জি স্যার। এখন সেই খাবারগুলো মাছকে দিলে সব কন্ডিশন যদি এনভায়রনমেন্ট, পানির কন্ডিশন, পিএইচ লেভেল, তারপরে সয়েল কোয়ালিটি সবকিছু যদি ঠিক থাকে, তাহলে ওই খাবারটা দিলে 1 মাস পরে মাছের ওয়েট হবে ধরো সাপোজ 500 গ্রাম, ঠিক আছে? কোন একটা স্পেসিফিক মাছের ওয়েট হবে 500 গ্রাম। এখন তুমি এটা একটা এক্সপেরিমেন্ট করতেছো। এখন তুমি পরে তুমি দেখতেছো এখন পুকুরে সবগুলো মাছ ধরে কি মাপা সম্ভব? না স্যার। সম্ভব না। তো তুমি একটা মাছ ধরলা, ধরে তার ওয়েট নিলা। এখানে তোমার ইন্টারেস্ট কি হবে? যে 50 কেজি কিনা, না সরি 500 গ্রাম কিনা। আচ্ছা, জি স্যার। একটা ধরলা 500 গ্রাম হলো, সেটা কি হবে 1। আরেকটা ধরলা 500 গ্রাম হলো না, সেটা কি হবে 0। এরকম যদি তুমি সাপোজ তুমি ইচ্ছা করে থাকো যে আমি 100টা মাছ ধরবো এবং তাদের ওয়েট কাউন্ট করবো। এখন এই 100টা মাছের 100টাই 50 কেজি 500 কেজি 500 গ্রামের হতে পারে, পারে তো? জি স্যার, এর থেকে কমও হইতে পারে। হ্যাঁ, 500 গ্রাম হতে পারে। তখন তুমি ট্রায়ালটা করলা কতবার? 100 বার করলা কিন্তু। জি স্যার। ঠিক আছে, তখন এক্স এর মান হবে কত? 100। জি এক্স স্যার। এর মান তখন 100। এক্স এর মান কি 100 বেশি হতে পারবে? না ইম্পসিবল। কিন্তু একটাও তুমি 500 গ্রাম পাইলা না, তখন এক্স এর মান কত হবে? স্যার, 0 0। দুইটা পাইলা, তখন এক্স এর মান কত হবে? 2 তাহলে এক্স কতগুলা মান নিতে পারে? স্যার, সর্বোচ্চ n সংখ্যক মানে 100 বার। 100 বার। তাহলে এক্স ভেরিয়েবলের ভ্যালু কি কি হতে পারে বলো? স্যার, 0 একটু থেকে বলুন তো। 100 পর্যন্ত। 0 1 2 3 4 5 আপ টু 100, রাইট? জি স্যার। আচ্ছা, ওই এক্সপেরিমেন্টে তুমি 50টা 50 কেজির মাছ পাবা, 500 গ্রামের মাছ পাবা, তার প্রবাবিলিটি কত? তার সম্ভাবনা কত? এটা এটা স্যার, হাফ হবে। হাফ তো নাও হতে পারে। ইট ডিপেন্ডস অন ইওর অবজারভেশন, ঠিক আছে? স্যার, অবজারভেশন 100 হলে মানে তখন হাফ হবে আর কি, 50টা যদি ইয়া থাকে যে 500 গ্রামের পাই। হাফ হবে হলো যে সেটা ইয়ে হতেও পারে নাও হতে পারে। এখন মনে করো এখানে তোমার প্রিভিয়াস কোনো স্টাডি আছে, প্রিভিয়াস কোনো স্টাডি ওই ধরনের খাবার ওই দিয়ে দিলে মনে করো 75% মাছের ওয়েট 500 গ্রাম হয়, তখন প্রবাবিলিটি অফ সাকসেস কত? 0.75। 0.75 প্রবাবিলিটি অফ ফেলিউর কত? প্রবাবিলিটি অফ ফেইলিউর 0.25। 0.25। এখন তুমি এই খাবারটা দিছো, এখন প্রবাবিলিটি অফ গেটিং 50 ফিশ মানে অফ ওয়েট 500 গ্রাম অর মোর, তার প্রবাবিলিটি কত? এটা এটা কি তুমি কেমনে মুখে বলতে পারবা? বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকে আনতে পারবে, ঠিক আছে? এগুলো হলো যখন তোমরা রিসার্চ করতে যাবা, এর মোর কমপ্লেক্স অ্যাপ্লিকেশন আছে, এর থেকে অনেক মানে ফাইন্ডিংস বের করা যায় যেগুলো রিসার্চে কাজে লাগে। তো এই জিনিসগুলা তোমরা যখন ইয়ে করবা, তুমি অ্যাটেনটিভ থাকবা এবং সাথে সাথে যাবা, তাহলে ওই যখন বলবা তখন বললে এগুলো ভালো হয়, তখনকার এক্সাম্পল আরো সুন্দর হয়। আচ্ছা, ঠিক আছে। তো এখন কোন একটা ভেরিয়েবল যদি আমাদের থাকে, তার মিন এবং ভেরিয়েন্স আমাদের দরকার, তার ডিস্ট্রিবিউশন জানার জন্য মিন এবং ভেরিয়েন্স দরকার, যে আসলে মিন কত, তার ভেরিয়েন্স কত, মিন ভেরিয়েন্স কি। এখন যদি বলো যে মিন এন্ড ভেরিয়েন্স জেনে কি হবে, এটা কি জন্য দরকার, এটাকে রিলেট করতে হবে ওই যে তোমরা সেন্ট্রাল টেন্ডেন্সি পড়ে আসছো, মেজার্স অফ ডিসপারশন পড়ে আসছো, তার সাথে রিলেট করে এটার অ্যাপ্লিকেশন এবং কি সেটা বের করতে হবে। তোমাদের মানে তোমরা যখন এই এসএসসি ইন্টার পর্যন্ত পড়ছো, তখন কিন্তু আসলে বুঝে পড়া উচিত, কিন্তু আমরা বুঝে পড়ি না, তোমরাও বুঝে পড়ো না, আমরাও বুঝে পড়ি না। এখন
মনে করো আমরা ক্যালকুলাসের অঙ্ক করছি, ওই যে cos থিটা sin থিটা এগুলো দিয়ে অঙ্ক করছি, তারপরে ক্যালকুলাস করছি, তারপরে ইন্টিগ্রেশন করছি, ডিফারেন্সিয়েশন করছি। এগুলোর মিনিং কি আসলে কি আমরা কি বুঝছি? বাস্তবে এটা কোথায় অ্যাপ্লাই করব আসলে কি বুঝছি? না স্যার, শুধু ম্যাথ করে আসছে। শুধু ম্যাথ করে আসছি। তোমরা কি কখনো স্যারকে জিজ্ঞেস করছো স্যার আমরা কেন করব এই ম্যাথ? এই ম্যাথ খেলে কি আমার পেট ভরে? বা এই না নাকি এই ম্যাথ দিয়ে আমি মানে ধরো আমার ওই যে কি একটা কসমেটিক্স তৈরি করতে পারবো, যেটা দিয়ে সাজলে আমাকে একটু সুন্দর দেখাবে, অথবা এটা দিয়ে কি আমি আমার কোনো মানে ড্রেস তৈরি করতে পারবো? তাহলে আমি এটা কেন করব? তাহলে আমরা এটা কেন করব? মানে যে কোনো জিনিস পড়ার একটা উদ্দেশ্য আছে। যাই হোক, ওগুলো পড়ে আরেকটা জিনিস, আমাদের দেশের একটা ব্যাড কালচার আছে, সেটা হলো যে আমরা সাধারণত মানে এটা গার্জিয়ানদেরও দোষ, আর এবং যারা ওই মানে টিচিং প্রফেশনে অনেকেই আছে, অনেকেরই দোষ এটা। যেমন এই এটা বিশেষ করে নিচের লেভেলে যেটা হয়, ইউনিভার্সিটির নিচের লেভেলে, যে আমি ক্লাসে ভালো পড়াবো না, আমি স্টুডেন্টকে মানে বোঝার জন্য যে ফিডিংটা সেটা আমি তাকে দিব না, তখন সে আমার কাছে আসবে, আমি তাকে প্রাইভেটের অফার দিব। এবং মানে বাপ মা মনে করে যে প্রাইভেট পড়ালেই মনে হয় আমার ছেলে মেয়ে একেবারে বুয়েট মেডিকেলে চান্স পেয়ে যাবে, ঠিক আছে, একেবারে ধুমসে প্রাইভেট পড়ানো শুরু করে। আসলে জিনিসটা কি সেটা বুঝতে হবে, এবং সেটা বোঝার জন্য ওই বইয়ের মধ্যে সবই লেখা আছে, সেটা হলো অ্যাটেন্টিভলি পড়তে হবে। এখন আমরা ওগুলো পড়ছি ইন্টারমিডিয়েট পর্যন্ত, পড়ার উদ্দেশ্য হলো যে এবং রেজাল্ট ভালো করার উদ্দেশ্য হলো যে আমি অনার্স লেভেলে পড়ার যোগ্য কিনা সেটা স্যাটিসফাই করা। এখন আমি যখন চান্স পেয়ে যাব, তার মানে ইউ আর এলিজিবল টু স্টাডি ইন অনার্স লেভেল। এখন যখন অনার্স লেভেলে পড়বা, সেটা কিন্তু মানে অনার্স লেভেলে এবং মাস্টার্স পিএইচডি লেভেলে পড়ার উদ্দেশ্য হলো তুমি একজন রিসার্চার হয়ে বের হবা, তুমি একজন স্পেশালিস্ট হয়ে বের হবা তোমার রেসপেক্টিভ ফিল্ডে। এবং সেটা করার জন্য তোমার যে ইনগ্রেডিয়েন্ট দরকার সেই জিনিসগুলো তোমাকে দেওয়া হয়, এবং এইখান থেকে তুমি নতুন কিছু ক্রিয়েটিভ কিছু করবা। এই হলো উদ্দেশ্য মেইনলি। তখন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য আমাদের প্রত্যেকটা জিনিসের সাথে যে লিঙ্ক আছে, সেটা সেই লিঙ্ক আপটা আমাদের নিজের করতে হবে, সেটা আমাদের চিন্তা ভাবনা করে করতে হবে। কারণ হলো তোমাদের চিন্তা ভাবনা করার ব্রেনের যে ম্যাচুরিটি সেটা কিন্তু অলরেডি চলে আসছে, শুধু কাজে লাগাতে হবে। এরকম যদি যদি কাজে লাগাও, এবং যারা কাজে লাগায় তারা দেখবা যে দেশ বিদেশে বিভিন্ন ধরনের মানে স্বনামধন্য সায়েন্টিস্ট বা বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন পজিশনে থাকে, কিন্তু আমাদের দেশে সেগুলো আমরা হতে পারি না। এই জন্য এরে ধরতে হয়, ওকে ধরতে হয় একটা চাকরির জন্য, ওখানে যে পরীক্ষা দিতে হয় একটা চাকরির জন্য, তারপরে বিদেশ থেকে লোক হায়ার করে নিয়ে আসতে হয় ইঞ্জিনিয়ারিং করার জন্য। কারণ হলো আমরা বেসিকটা জানি না, আমরা ওইভাবে পড়ি না এবং পড়ার চেষ্টা করি না। আমরা কি চেষ্টা করি? সেটা আমরা করি হলো কিভাবে মেইল প্র্যাকটিস করা যায়, ওগুলো আর আমরা বললাম না। তো আমাদের সমাজের চেঞ্জ আনতে হবে, আমাদেরকে নিজেকে ফিট করতে হবে, তৈরি করতে হবে সৎভাবে, যাতে আমরা আসলে মানে একটা ইমপ্রুভমেন্ট, একটা ক্রিয়েটিভিটি শো করতে পারি। আমাদের দেশের দেখা সব ব্রিজ কালভার্ট মানে রাস্তাঘাট করার জন্য বিদেশ থেকে ইঞ্জিনিয়ার নিয়ে আসতে। কেন নিয়ে আসতে? আমরা বুঝি না, আমরা পারি না। আমরা যেটা পারি সেটা কি, অফিসে বসে বসে কি পারি, রেডিও টেলিভিশনে সেটা তোমরা জানো। কিন্তু আমরা চাই না, বা আমি চাই না কখনো আমাদের স্টুডেন্টের এরকম হোক, ঠিক আছে? আমরা যদি মানে কালেকটিভলি সবাই মিলে যদি চেষ্টা করি, আসলে এই যে বিভিন্ন ধরনের ব্যাড প্র্যাকটিস হচ্ছে এগুলো বন্ধ করা সম্ভব। কারণ হলো তোমরা যখন ওই পজিশনে যাবা এবং তোমরা যদি সেটা নিজের থেকে ইয়ে হও, তাহলে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম পরে আমাদের একটা সুন্দর সমাজ দেখতে পাবো, এবং সেই সমাজ দেখবে যে অনেক উন্নত ডেভেলপ সমাজ হবে, যখন সব জিনিসগুলোকে মানে এফিশিয়েন্ট ইউজিং হবে। কারণ তোমার তোমাকে তৈরি করার জন্য তোমার বাবা মা বা রাষ্ট্রের বিভিন্ন টাকা খরচ হচ্ছে, এই টাকাটা তুমি পরবর্তীতে যদি ফিডব্যাক দিতে পারো, এটা ব্যাক মানে তোমার পকেটের টাকা ব্যাক দিবে না, তুমি সার্ভিস দিয়ে তোমার টাকা ব্যাক দিবে। এখন মনে করো যে রাস্তাঘাট হচ্ছে, এখানে যদি একজন ইঞ্জিনিয়ার বিদেশ থেকে না এনে যদি তুমি ইউজ করতে পারো, তখন কি হচ্ছে, তোমার ওই ইঞ্জিনিয়ারের যে মাসে 10 লাখ টাকা বেতন দিয়ে হচ্ছে, সেটা তোমাকে দিতে হবে এবং সেটা দেশের ভিতরে থাকবে। এইভাবে দেশের উন্নয়ন হবে। আচ্ছা,
আর এভাবে আমরা মানে পরনির্ভরশীল হচ্ছি, এবং আমাদের এরকম এভাবেই মানে গড়ে তোলা উচিত, মানে নিজেকে গড়া উচিত যাতে আমরা পরনির্ভরশীল না হই। যখন সেলফ ডিপেন্ডেন্ট থাকবো তখন কিন্তু মানে আমাদের মানে কনফিডেন্সটা বাড়বে এবং আমরা নিজেদের ক্ষেত্রে ডেভেলপ করতে পারবো নিজেদেরকে। এবং বিদেশে মানে রাষ্ট্র উন্নত হওয়ার এটাই শর্ত। এবং ওই দেশের লোকজন তারা সেলফ ডিপেন্ডেন্ট, তারা নিজেদের জিনিস নিজেরাই তৈরি করে, নিজেরাই ব্যবহার করে, পারলে বাইরে এক্সপোর্ট করে। এ কারণেই তারা উন্নত, আর কিছুই না। তার মানে আমাদের ম্যান পাওয়ার আছে, সেটাকে প্রপারলি ডেভেলপ করতে হবে। যদি আমরা এখানে দক্ষ হই, এফিশিয়েন্টলি সেটা করতে পারি, তাহলে আমাদের দেশ এগিয়ে যাবে, তাছাড়া সম্ভব না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ওই ভেরিয়েবল এগুলো বললাম এই কারণেই যে যে জিনিসগুলো পড়বা সে জিনিসটা তোমরা মানে তখনই কোশ্চেন করবা এবং এর সাথে অন্যান্য জিনিসকে রিলেট করে দেখবা, তোমরা ক্রিয়েটিভিটি শো করবা যে থেকে কি নতুন কিছু করা যায়। এটা হলো ফিউচার। এখন তো অনার্স পর্যন্ত তোমাকে মানে ইকুইপড হতে হবে, যুদ্ধ করার জন্য যে অস্ত্র দরকার সেগুলো তোমাদেরকে আর্ন করতে হবে। তো এই আর্ন করার জন্য প্রত্যেকটা জিনিস তোমাদেরকে ভালোভাবে বুঝতে হবে। আমরা বলছিলাম যে প্রত্যেকটা ভেরিয়েবলের মিন এবং ভেরিয়েন্স জানার দরকার। জানার দরকার কি জন্য দরকার? অর্থাৎ ওই ভেরিয়েবলের সেন্ট্রালের যে ভ্যালুটা, কারণ সেন্টারে কোন ভ্যালুটা আছে সেটা জানা দরকার, এবং সেন্টার থেকে ডাটাগুলো কিরকম ডিসপার্সড হয়ে আছে, মানে ভেরিয়েবিলিটি কিরকম সেটা জানা দরকার। সেই জন্যই মিন ভ্যারিয়েন্স জানা দরকার। এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ভেরিয়েবলেরও মিন ভেরিয়েন্স জানা দরকার। এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ইজ এ স্পেশাল টাইপ অফ ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন। সেই জন্য এই স্পেশাল টাইপের অফ ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশনটা আমরা যদি সেই এভারেজ করে করি সেটা সম্ভব না। সেই জন্য তার স্পেসিফিক রুলস আছে, সেই রুলস দিয়ে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন থেকেই তার মিন এবং ভেরিয়েন্স আমরা বের করতে পারি। সেই জন্য বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের মিন হলো এনপি এবং ভেরিয়েন্স হলো এবং সেটা কোত্থেকে দিব হলো তোমার ফিশারিজ থেকে, যেহেতু তোমরা ফিশারিজের স্টুডেন্ট, আর এগ্রিকালচারের হলো এগ্রিকালচার থেকে দিতাম। আচ্ছা ঠিক আছে, তো আমাদের বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন এ পর্যন্তই শেষ। এখন আমরা শুরু করব হলো পয়সন ডিস্ট্রিবিউশন। দেখো এই জিনিসগুলো আমি মানে সংগ্রহ করে তোমাদের সাথে আলোচনা করতেছি। the Poisson distribution. আচ্ছা, many experimental situations occur in which we observe the counts of events within a set unit of time, area, volume, length, etc.
For example, the number of cases of a disease in different towns, the number of mutations in given regions of a chromosome, the number of dolphin pod sightings along flight path through a region. আচ্ছা যাই হোক এই সেন্টেন্সটা আমি ক্লিয়ারলি বুঝতেছি না। The number of particles emitted by radioactive source in a given time, the number of birds per hour during a given day. তার মানে এখানে হলো যে আমাদের দেখতে হবে পয়সন ডিস্ট্রিবিউশন, এ স্পেসিফিক টাইপ অফ ডিস্ট্রিবিউশন। এটা কখন হবে? যখন আমরা নাম্বার অফ কাউন্টস অফ অ্যান ইভেন্টস, যখন আমরা কোনো একটা ইভেন্টের প্রতি ইন্টারেস্টেড হব। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন আমরা বলছি কি যে ওই ইভেন্টটা ঘটলে আমরা সাকসেস বলি। এখানেও ওরকম একটা ইন্টারেস্টেড ইভেন্ট ঘটবে, মানে সেটা ঘটবে কখন? একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, সার্টেন রিজিয়ন অর এটসেট্রা অর সার্টেন ভলিউমের মধ্যে সেই ইভেন্টটা ঘটবে। তার সংখ্যা যদি আমরা বের করি তাহলে এই ধরনের আমরা ফর এক্সাম্পল আমরা আমাদের ওই যে আমরা বললাম যে সার্টেন টাইপ অফ কম্বিনেশন অফ ফিড দিলাম মাছকে, এবং সেই মাছগুলা আমরা ধরে নিয়েছি যে 15 দিনের ভিতরে 500 গ্রাম হবে অথবা 1 মাসের ভিতরে 500 গ্রাম হবে। এখন মনে করো আমাদের 100টা পুকুর আছে, প্রত্যেকটা পুকুর থেকে 100টা করে মাছ ধরলাম। তো এখন পুকুরটা একটা রিজিয়ন, একটা ভলিউম, দেন একটা পুকুরে আমরা 500 কেজির উপরে পাইলাম 75টা, আর একটা পুকুরে পাইলাম 15টা, আর একটা পুকুরে পাইলাম 100টা, আর একটা পুকুরে পাইলাম 60টা। এরকম করে 100টা পুকুরে 100টা অবজারভেশন পাওয়া যাবে। তাহলে এইরকম অবজারভেশনের যে ডিস্ট্রিবিউশন, সেই ডিস্ট্রিবিউশন হলো পয়সন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, সেই ডিস্ট্রিবিউশনকে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন বলবো। এবং এই যে 1 নম্বর পুকুরের নাম্বার অফ ফিশ হ্যাভিং ওয়েট মোর দ্যান 500 গ্রাম, সেকেন্ড পুকুর 3rd গ্রাম, এরকম 100টা পুকুরের জন্য 100টা ভ্যালু পাবো। তাহলে ওয়েট অফ ফিশ above the equal or more than 500 grams is the characteristics, or this is the variables, and it contains 100 observations for 100 ponds, and this variable follow the Poisson distribution. ঠিক আছে? আচ্ছা, এরকম আরো কিছু এক্সাম্পল আছে। the number of cases of a disease in different towns. আচ্ছা, যদি ধরি ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর, নরসিংদী, রাজশাহী, প্রত্যেক এরকম 64টা জেলাতে গতকালের করোনা আক্রান্তের রোগীর সংখ্যা। This will follow Poisson distribution. The number of mutations is given region of a chromosome, মানে ক্রোমোজোমের ডিফারেন্ট রিজিয়নে যে নাম্বার অফ মিউটেশন হয়। ক্রোমোজোম তো বুঝো, ডিএনএ। হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, ডিএনএ এর মধ্যে যে এটিসিজির যে বন্ড আছে না, জি স্যার, এটিসিজির বন্ডের মধ্যে কোন জায়গায় ধরো মিউটেশন হয়ে গেল, যা থাকার কথা সেটা ছিল না, এ থাকার কথা টি হয়ে গেছে, মানে টি থাকার কথা সি হয়ে গেছে। এরকম যদি হয় তখন সেটা হলো মিউটেশন। এরকম যদি চেঞ্জ হয় তাহলে সার্টেন পার্ট অফ, সাপোজ যদি জিন হয় এবং জিনের মধ্যে এরকম এটিসিজির যে বন্ধন মানে বন্ড যে কম্বিনেশনে থাকলে ওটার এক্সপ্রেশন এ সার্টেন লেভেল পর্যন্ত হয়, কিন্তু ওখানে যদি এটিসিজির বন্ড ডিফারেন্ট হয় তখন কি হবে? ওটার যে আরএনএ তৈরি করবে, আরএনএ তৈরি করলে তার কোডন চেঞ্জ হয়ে যাবে। কোডন বুঝো? কোডন? জি স্যার বুঝি। হ্যাঁ, কোডন চেঞ্জ হয়ে যাবে। কোডন চেঞ্জ হলে কি হবে? তার প্রোটিন কি মানে ঠিকমতো প্রোটিনটা তৈরি হবে না, ঠিক মতো প্রোটিন তৈরি না হলে কি ফাংশন ঠিক মতো হবে না? না, ফাংশনও হবে না, ঠিক ফাংশন হবে না, রাইট। তো এগুলো এই বায়োলজি আমি তোমাদের কাছ থেকে বুঝবো, এগুলো আমাকে বুঝাই দিবা, আমি তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স হেল্প করব। তো এখন তাহলে এই যে এই মিউটেশন, ডিফারেন্ট রিজিয়নে যে মিউটেশন, যে কতগুলো মিউটেশন হলো,
এগুলো বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ফলো করে। এই যে ডলফিন পট, এই টার্মগুলো আমি বুঝতেছি না, এগুলো আমরা ইয়ে করি। দ্য নাম্বার অফ পার্টিকেলস ইমিটেড বাই রেডিওঅ্যাক্টিভ সোর্স ইন এ গিভেন টাইম, অর্থাৎ বিভিন্ন টাইম ইন্টারভেলের মধ্যে রেডিও অ্যাক্টিভ সোর্স থেকে নাম্বার অফ পার্টিকেলস যে ইমিটেড হয় তার সংখ্যা, সেটাও পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে। নাম্বার অফ বার্ডস পার আওয়ার ডিউরিং এ গিভেন ডে, একটা ডেতে বিভিন্ন আওয়ারে নাম্বার অফ বার্ডস বাংলাদেশে কতজন হলো, মানে 5টা থেকে 6টায় কয়জন, 6টা থেকে 7টায় কয়জন, স্যার এগুলো পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে। হ্যাঁ বলো। স্যার তার মানে একটা মানে নির্দিষ্ট একটা টাইমে, মানে একটা গিভেন টাইমে কতগুলো হয় এটার সমষ্টি যেটা, ওইটারে আমরা ইয়া করবো একসাথে। মানে না, হ্যাঁ, মানে সমষ্টি তো যখন ইট বিকামস এ ফিক্সড নাম্বার, ইটস নট এ ভেরিয়েবল। তোমার প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করতে গেলে ইউ নিড টু হ্যাভ এ র্যান্ডম ভেরিয়েবল, ঠিক আছে? যেমন বা একদিনে কয় ঘন্টা, মানে 24 ঘন্টা, তাই না? জি স্যার। তাহলে প্রতি আওয়ারে যে বাচ্চা জন্মগ্রহণ করে, ঠিক আছে, সেটা কি র্যান্ডম অবজারভেশন না? কারণ এটা তো আমি ফিক্স করতে পারি না, এটা আমরা জানি না, এটা র্যান্ডমলি ঘটতেছে। তাহলে প্রতি ঘন্টায়, প্রতি আওয়ার ইন্টারভেলে যে নাম্বার অফ বার্ড, তাহলে আমরা কতগুলো অবজারভেশন পাবো? 24টা। স্যার জি স্যার, জি 24টা। তাহলে 24টা অবজারভেশন মেক্স এ ভেরিয়েবল, এন্ড দিস ভেরিয়েবল ফলো দ্য পয়সন ডিস্ট্রিবিউশন। এখন যদি আমি তোমাকে বলি, এই যদি বলি যে ওই 2টা থেকে 3টার মধ্যে এতগুলা বাচ্চা জন্মগ্রহণ করবে, তার প্রবাবিলিটি কত আমাকে বের করে দাও। এটা বের করার জন্য তোমাকে কোথায় যেতে হবে? যে তুমি আগে জানো যে এই ভেরিয়েবলটা কিন্তু পয়সন ডিস্ট্রিবিউশন ফলো করে, তাহলে তুমি কি করবা? ওই পয়সন ডিস্ট্রিবিউশনের ফাংশনটা ইউজ করবা, ইউজ করে তুমি প্রবাবিলিটি বের করে দিবা। এখন এগুলো হলো, এই কোশ্চেনগুলো তোমাদের কখন আসবে? যখন তোমরা রিসার্চ করবা, তোমাদের বিভিন্ন রিসার্চ করতে হবে, তখন এই কোশ্চেন দেখবা সামনে চলে আসছে। তখন সেই রিসার্চটা করার জন্য যে এটা তো সেকেন্ড ইয়ারে পড়ছিলাম, ইটস সো ইজি, তখন তুমি ওখান থেকে বের করে একটা সুন্দর ফাইন্ডিংস বের করবা। এটা বিভিন্ন জার্নালে, বিভিন্ন জায়গায় পাবলিশড হবে, তোমার রিসার্চ সবাই ইউজ করবে। আর যদি এটা না মনে থাকে, আরে এটা কোথায় পাইছিলাম, মনে করো স্ট্যাটিস্টিক্স এর সমস্ত বই ঘুরতে ঘুরতে তোমার 100 দিন চলে গেছে, তারপরে তুমি পাইছো যে পয়সন ডিস্ট্রিবিউশন। আরে এটা তো খুবই সিম্পল ছিল, এটা সেকেন্ড ইয়ারে পড়ছিলাম, কিন্তু তোমার সময় কিন্তু 100 দিন চলে গেছে। আর জানা থাকলে ইটস এ ম্যাটার অফ 5 মিনিটস। আচ্ছা, in such situation we are often interested in whether the events occur randomly in time or space or not. আচ্ছা, এগুলো হলো যদি randomly occur করে, তখন আমরা probability distribution, Poisson distribution ইউজ করব। কারণ হলো probability distribution-এর তোমার মানে তোমার ইউজ করার মানে প্রথম ক্রাইটেরিয়াই হলো ভেরিয়েবলটা র্যান্ডম হতে হবে। ফিক্স হলে চলবে না, কিন্তু র্যান্ডম হতে হবে। কারণ ফিক্স হলে সেটা সার্টেইন, আর সার্টেইন কোন বিষয়ের প্রবাবিলিটি হলো 1, সার্টেইন কোন কিছুর প্রবাবিলিটি হলো 1। এগুলো হলো মানে বিভিন্ন এক্সাম্পল দিচ্ছে আর কি। আমরা এত এক্সাম্পলে যাব না, আমরা ইউজ করতে পারবো কোথায় কিভাবে সেখানে যাব, কারণ এত কিছু করতে গেলে আমরা সিলেবাস কভার করতে পারবো না। The Poisson distribution is a discrete probability distribution. এটা discrete probability distribution কেন? কারণ হলো Poisson distributionটা হয় হলো discrete random variable এর জন্য। তোমাদের ক্লাস তো 11টা 20 পর্যন্ত, তাই না? জি স্যার। আচ্ছা, জি স্যার। হ্যাঁ, কারণ Poisson distributionটা হয় হলো মানে discrete random variable এর জন্য। যেমন আমরা বলছিলাম যে পন্ডের মধ্যে নাম্বার অফ ফিশ হ্যাভিং ওয়েট মোর দ্যান or equal to 500 grams. These are the discrete number of birds, যেসব এক্সাম্পল দিছি আমরা। This is also a discrete number. তারপরে কি বললাম, ওই যে নাম্বার অফ ডিএনএ মিউটেশন ইন এ সার্টেন রিজিয়ন, এটা কয়টা মিউটেশন হলো, অর্থাৎ
কয়টা লেটারের মিউটেশন হলো এটিসিজি, মানে দিস ইজ অলসো ডিসক্রিট নাম্বার। এই জন্য দিস ইজ এ ডিসক্রিট ডিস্ট্রিবিউশন। এবং প্রবাবিলিটি, তাহলে পয়সন ডিস্ট্রিবিউশনের ডিস্ট্রিবিউশন ফাংশনকে আমরা কি বলবো? প্রবাবিলিটি মাস ফাংশন, গত ক্লাসে বলছি। কারণ হলো ডিসক্রিট ভেরিয়েবলের যে ডিস্ট্রিবিউশন হয় সেই ডিস্ট্রিবিউশনকে বলা হয় হলো প্রবাবিলিটি মাস ফাংশন। ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনকে বলা হয় হলো প্রবাবিলিটি মাস ফাংশন। তাহলে পয়সন ডিস্ট্রিবিউশন ইজ এ পয়সন ডিস্ট্রিবিউশনের প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশনকে বলবো ইজ এ প্রবাবিলিটি মাস ফাংশন। The Poisson distribution is a discrete probability distribution for the counts of events that occur randomly in a given interval of time or space. Poisson distribution is a discrete probability distribution for the counts কিন্তু always discrete, of events that occur randomly in a given interval of time or space. আচ্ছা, এখানে Poisson distribution বলা হয়েছে if we let x the number of events in a given interval, একটা হলো x the number of events in a given interval, মানে একটা নির্দিষ্ট সার্টেন ইন্টারভ্যাল। ইন্টারভ্যালটা বলতে টাইম ইন্টারভ্যালও হতে পারে, টাইম স্পেসও হতে পারে, অথবা কোনো রিজিয়নও হতে পারে। then if the mean number of events per interval is lambda, আমরা বলছিলাম যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে আমাদের দুইটা প্যারামিটার থাকে, একটা হলো n আর একটা হলো p, নাম্বার অফ সাকসেস এন্ড নাম্বার অফ অবজারভেশন, আর হলো মিন নাম্বার অফ ইভেন্টস পার ইন্টারভেল ইজ হলো ল্যামডা। অর্থাৎ কোন একটা ওই ইভেন্টটা ঘটে এরকম মিন নাম্বার অফ ইন্টারভেলকে আমরা ল্যামডা বলি। ল্যামডা আমরা কিভাবে ক্যালকুলেট করি সেটা আমরা দেখাবো। দ্য প্রবাবিলিটি অফ অবজার্ভিং এক্স ইভেন্টস ইন এ গিভেন ইন্টারভেল is given by, এই যে আমি বললাম না যে কোনো একটা পুকুরে এতগুলো অবজারভেশন ঘটবে, এতগুলো মাছ পাওয়া যাবে, সেটাই হলো এক্স, স্মল এক্স। অথবা মানে একটা সার্টেন আওয়ারে 2টা থেকে 3টা পর্যন্ত বাংলাদেশে 100টা বাচ্চা জন্মগ্রহণ করলো, তার প্রবাবিলিটি যদি বের করতে চাই তাহলে আমরা এটা ইউজ করে, এই ফাংশনটা ইউজ করে বের করতে পারবো। এবং এটা ফাংশনটা হলো e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার x এবং ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল x। এই ল্যামডা হলো মিন অফ দ্য পয়সন ভেরিয়েবল, অথবা একে প্যারামিটার অফ পয়সন ডিস্ট্রিবিউশনও বলা হয়। এখন দেখো x এর ভ্যালু কিন্তু 0, 1, 2, 3, 4 আপ টু ইনফাইনাইট টাইম দেওয়া হয়েছে। এখন এইটা বলো যে x এর ভ্যালু এরকম হলো কেন, বলো তো দেখি। ইনফাইনাইট টাইম বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনে একটা বাউন্ডারি ছিল যে x ইকুয়াল টু x এর ভ্যালু সর্বোচ্চ n হতে পারে, কিন্তু এখানে x এর ভ্যালুর কোনো লিমিট নাই, কেন সেটা বলো। মানে 1 আওয়ারে তো অনেকগুলো বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, কোনো নির্দিষ্ট না। রাইট, থ্যাংক ইউ। 1 আওয়ারে মানে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম, ওই যে 2টা থেকে 3টার মধ্যে ধরলাম, সেখানে একটা বাচ্চাও জন্মগ্রহণ না করতে পারে, একটা করতে পারে, 2টা করতে পারে, 3টা করতে পারে, এরকম ইনফাইনাইট টাইম বাচ্চা, ইনফাইনাইট মানে কি অনেক বেশি সংখ্যক বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, সেটা আমরা জানি না, সেই জন্য এটা ওপেন রাখা হয়েছে। সেই জন্য পয়সন ডিস্ট্রিবিউশনের x এর রেঞ্জ হলো 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, এবং বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন কত? 0 থেকে n পর্যন্ত, কারণ n এর বেশি ইভেন্ট সংখ্যা আর হতে পারবে না, সেই জন্য 0 থেকে n পর্যন্ত। আর x এই পয়সন ডিস্ট্রিবিউশনে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। আচ্ছা, E is a mathematical constant, এখানে E হলো একটা ম্যাথমেটিক্যাল কনস্ট্যান্ট, এই যে E কনস্ট্যান্ট যার ভ্যালু এত, there should be a bottom on the calculator, এত ক্যালকুলেটরে এটা পাওয়া যাবে, সেটাই বলছে। if the probability of x are distributed in this way, আচ্ছা আমার মনে হয় আজকে তোমরা এইগুলো আমি তোমাদেরকে দিয়ে দিব আপলোড করে, আজকে এটুকুই তোমরা ডাইজেস্ট করো, তারপরে কালকে আবার শুরু করবো, ঠিক আছে? স্যার ল্যামডাটা কি মানে যতগুলা 1 আওয়ারে যতগুলা বাচ্চা জন্মগ্রহণ করবে ওইটার সংখ্যা? না, ওইটা সংখ্যা হলো x,
যতগুলো জন্মগ্রহণ করতে পারে সেটা হ্যাঁ এক্স। হ্যাঁ এখন আমরা ওই যে আগে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা বললাম না, যে আমাদের মানে এক্সপেরিয়েন্স আছে যে এভারেজে গড়ে মানে প্রতি আওয়ারে 100 বাচ্চা জন্মগ্রহণ করে এভারেজে। আমরা পাস্ট এক্সপেরিয়েন্স থেকে দেখছি, গত দিনে এটা জন্মগ্রহণ করছে বা তার আগের দিনে আমরা গড়ে দেখছি এতগুলা পার আওয়ারে গড়ে এতগুলা জন্মগ্রহণ করে, সেই গড়টাই হলো ল্যামডা, সেই গড়টাই হলো স্যার ম্যাথে এটা দেওয়া থাকবে? এটা দেওয়া থাকবে। জি আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ।